হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আপনাদের রিটেন পরীক্ষায় যেভাবে পড়াশোনা করলে মনে থাকবে সে ধরনের কিছু তথ্য। অর্থাৎ যে পদ্ধতি আমি অবলম্বন করেছি তার কিছু আপনাদের কাছে শেয়ার করতেছি আর কি। আশা করি আপনারা এই নিয়মগুলো যদি অনুসরণ করেন আপনারা খুব সহজেই পড়া মনে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন বিষয়টি শুরু করে দেই। লেটস গেট স্টার্টেড। এখানে দেখা যাচ্ছে বলা হয়েছে এখানে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 লিখিত প্রস্তুতি যেভাবে নেবেন সেটি যেভাবে পড়া মনে থাকবে। এখানে লক্ষ্য করেন প্রতিদিন একটি প্রশ্ন দেখে দেখে পড়তাম, এরপর সংখ্যাগুলো দেখতাম, যেগুলো সহজ সেগুলো কাউন্ট করতাম এবং প্রশ্নের মেইন পয়েন্টগুলো কাউন্ট করতাম। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু টপিক। এবং সম্পূর্ণ প্রশ্নের যতটুকু উত্তর জানলে আমি লিখতে পারবো ঠিক ততটুকু খাতায় লিখতাম, কারণ গাইডে অনেক বড় উত্তর থাকে, সম্পূর্ণ উত্তর মনে রাখা তো আর সম্ভব নয়। তাই আপনারা যদি না লেখেন তাহলে কিন্তু কখনো আইডিয়া পাবেন না যে আমি কতটুকু পড়বো। তাই আপনারা অবশ্যই বিশেষ করে দার্শনিকের নাম সহ সংখ্যাগুলো খাতায় লিখবেন এবং পয়েন্টগুলো খাতায় লিখবেন, যাতে পয়েন্ট এবং দার্শনিকের নাম এবং সংখ্যাগুলো আপনার মনে থাকে। এগুলো খাতায় লিখে রাখলে খুব সহজেই আপনি একটি করে প্রশ্ন মুখস্থ রাখতে পারবেন এবং যে প্রশ্নটার মেইন টপিক যেগুলো না পড়ে সেগুলো পড়বেন। আর যেগুলো আপনি পয়েন্টের ভেতরে যে পয়েন্টটি আমি বানাতে নিজে লিখতে পারবো সেটি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? এভাবে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু 10-15টি প্রশ্ন আপনারা অবশ্যই মনে রাখতে পারবেন। আর ডিপলি পড়তে গেলে 10টি প্রশ্ন আপনি মনে রাখতে পারবেন না। যদিও পড়েন অনেক ভালো, পরীক্ষায় যা দেখবেন গোলমাল হয়ে যাবে, মনে থাকবে না। তাই আশা করি আপনারা এই 1 নাম্বার রুলটা ফলো করবেন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে প্রতিদিন রাতে একটি করে প্রশ্ন পড়া ও পয়েন্টগুলো খাতায় লেখা, আবার সকালে একবার রিভিশন করে উত্তর লেখা। তাহলে এখানে লক্ষ্য করেন যে একদিনে 3-4টি রচনামূলক প্রশ্ন পড়ে লাভ নেই। আপনি 10 দিন সময় নেন হাতে, 10 দিনে 10টা প্রশ্ন পড়েন, রাতে প্রশ্নটি ভালো করে পড়েন এবং খাতায় নোট করেন। 1 নম্বরে যে টপিকটা আমরা বলেছিলাম খাতায় নোট করে সুন্দরভাবে সাজিয়ে লেখেন। লেখার পর আপনি রাতে ওই প্রশ্নটা ভালোভাবে পড়েন, পড়ার পর সকালে উঠে একবার রিভিশন করি আবার পড়েন। যখন দেখলেন যে আপনার পড়াটা কমপ্লিট হলো তখন আপনি লিখতে পারেন। লিখলে কি হবে, লিখলে এই পড়াটা আরো বেশি আপনার মনে থাকবে এবং মাথায় স্থান পাবে। এরপরে টপিক যেটা আমরা ফলো করতাম সেটা হচ্ছে এবার আপনি যখন 5 দিনে 5টি প্রশ্ন পড়বেন ও লিখবেন তখন পরের দিন আর নতুন প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আপনি ওই দিন ওই 5টি প্রশ্ন রাতে সবগুলো রিভিশন দিন এবং রিভিশন শেষ হলে একটি একটি করে 5টি প্রশ্ন বই না দেখে বলার চেষ্টা করুন। এই কথাটার মানে হচ্ছে 5 দিনে 5টা প্রশ্ন পড়লেন এবং ষষ্ঠ নাম্বার দিনে এসে আপনি ওই 5 আর নতুন করে প্রশ্ন পড়ার দরকার নেই। এখন আপনার টার্গেট থাকবে এই 5টি প্রশ্ন আমি কিভাবে মাথায় নিতে পারবো। এজন্য ওই দিন ষষ্ঠ দিন আপনি সন্ধ্যায় ওই 5টি প্রশ্ন একটা পড়লেন, ধরেন হয়ে গেল, আর একটা পড়লেন, এভাবে 5টি প্রশ্ন আপনি কমপ্লিট করবেন। অর্থাৎ রিভিশন যাকে বলা হয়। এই 5টা যখন রিভিশন হলো তখন আপনি সকালে ওই 5টা রিভিশন করার পর আপনি মনে মনে পড়লেন, দেখলেন আপনার কোনটা মনে নাই, সেটি আবার দেখে নিলেন, নিয়ে রিভিশন করে একটি বা দুটি প্রশ্ন আপনি লিখতে পারেন আর কি। লেখাটা কন্টিনিউ করবেন আপনারা, প্রতিদিন একটি করে প্রশ্ন উত্তর সহ লিখবেন। এভাবে যদি পড়েন তাহলে দেখেন 5টা প্রশ্ন আপনার হয়ে গেল এবং মনেও থাকলো। এরপরে কাজ হবে খুব বেশি প্রশ্নের উত্তর মনে রাখা সম্ভব না, তাই গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে পড়া, যেন পরীক্ষায় কমন পড়লে খুব ভালোভাবে লেখা যায়। এই কথাগুলোর মানে হচ্ছে অনেকজনে বলে আমি 20টি প্রশ্ন পড়বো, আমি 30টি পড়বো। বলাটা একটা ইংরেজিতে বাক্য আছে, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ বাট করা কিন্তু কঠিন। তাই মনে রাখার জন্য আপনি অবশ্যই জানেন, মানুষের মন জানে বা একজন প্রার্থী জানে যে কোন প্রশ্নগুলো তার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যে প্রশ্নগুলো লিখছেন 20টি বা 25টি খাতা যে লিখছেন, এই প্রশ্নগুলো থেকে আপনি নিজে নিজে বাছাই করবেন যে এখানকার মধ্যে কোন 10টি প্রশ্ন থেকে আমি 5টি কমন পাবো। এই 10টি প্রশ্ন বা 12টি প্রশ্ন আপনি খাতায় লিখবেন সর্বপ্রথম। লেখি আপনি ওই 5টি প্রশ্ন আমরা যেভাবে পড়ালাম ওইভাবে 10 দিনে 10টি প্রশ্ন কমপ্লিট করলেন, 12-13 দিন পড়লে ওটা হয়ে গেল। তারপরে ওই 10-12টি প্রশ্ন চলতে ফিরতে সবসময় পয়েন্ট এবং সংখ্যাগুলো মনে রাখা। আপনি যদি 10টি 12টির বেশি প্রশ্ন পড়েন তাহলে অবশ্যই পয়েন্ট আপনার গোলমাল হবে, সংখ্যা গোলমাল হবে
এবং দার্শনিকের নামগুলো দেখবেন যে এক একটার সাথে এক একটা লেগে যাচ্ছে। এই কারণে আপনি 10 থেকে 12টি প্রশ্ন খুব ডিপলি পড়বেন, যেন পয়েন্টগুলো যেন সব যেন ঠিক থাকে, কোনো প্রশ্নের সাথে কোনো প্রশ্নের জন্য পয়েন্ট যেন না মেলে, আবার কোনো দার্শনিকের নাম অন্য সংজ্ঞায় যায় যেন না বোঝায়। এজন্য আপনি ডিপলি 10 থেকে 12টি প্রশ্ন খুব গভীরভাবে মাথায় নেবেন যাই এবং ভালোভাবে পড়বেন। এগুলো যখন খুব ভালোভাবে লেখা যায়, কারণ বেশি প্রশ্নের উত্তর মনে রাখা অসম্ভব। অন্য কিছু প্রশ্নের শুধু পয়েন্ট খাতায় লিখে মুখস্থ রাখা, ওপরের প্রশ্নগুলো যদি কমন না পড়লেও যেন লিখতে পারেন। তাহলে এই কথাটার মানে হচ্ছে আপনি তো 20টি প্রশ্ন বা 22টি প্রশ্ন চয়েস করেছিলেন, তার মধ্যে 10-12টি মেইন আপনি ঝকঝকা মুখস্থ করলেন, এবং অন্য 10-12টি কি না পড়ে যাওয়া যাবে? কখনো না। ওই 10-12টিও আপনার পড়তে হবে। আপনার এই 10টা থেকে প্রথম 10টি থেকে আপনার 5টি না আসলো, 4টি কমন থাকলো, আরেকটি আপনি কোথায় পাবেন? এজন্য পরবর্তী 10-12টি প্রশ্ন আরো পড়বেন, শুধু পয়েন্টগুলো পড়বেন এবং একটু হালকা পড়বেন, যেন পরীক্ষায় কমন না বলেও ওই প্রশ্নগুলো থেকে যেন লিখতে পারেন। এ ধরনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনার পরীক্ষার হলে যেতে হবে। আশা করি আপনারা বুঝছেন। এগুলোই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ কিন্তু টপিক। পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ না দেয়া, কারণ রিটেন পরীক্ষার পাশ করা অনেক কষ্টকর, তাই ভুল তথ্য পরীক্ষায় লেখা যাবে না। তাহলে এই কথাটাও গুরুত্বপূর্ণ যে আপনি রিটেন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, আর আছে সময় 1 মাস, এই 1 মাস আপনি 14-15টা অন্য পরীক্ষার দিকে ধাবিত হচ্ছেন, অন্য এমসিকিউ পড়তেছেন, অন্য সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করতেছেন, তখন কিন্তু আপনার এই পরীক্ষারই খারাপ হবে। আমি নিষেধ করবো না অন্য সাবজেক্ট পড়তে, যে এমসিকিউ অন্য চাকরির জন্য আপনি পড়বেন, ওগুলোতে 1 ঘন্টা যদি সময় দেন, এখানে 3 ঘন্টা সময় দিবেন। এইভাবে আপনার সময় মেনটেন, যেহেতু আপনার একটা রানিং পরীক্ষা আসতেছে, ডেট হয় ফিক্সড হয়েছে, তাই অবশ্যই অন্যদিকে মনোযোগ না রেখে এই পড়াগুলো আপনি বারবার রিপিট করা। তাই সবসময় যেখানে থাকেন বারবার প্রশ্নগুলো মনে করার চেষ্টা করবেন, এবং পয়েন্ট ওর সংজ্ঞা এবং দার্শনিকের নামগুলো মনে করার চেষ্টা করুন। আপনি ভাবেন, আপনি সাপোজ পড়েছেন সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানে ইবনে খালদুনের অবদান, সমাজবিজ্ঞান কাকে বলে কি কি সংজ্ঞা এখানে দিয়েছেন, ওই সংজ্ঞাগুলো মনে মনে ভাবা, এবং এখানে ইবনে খালদুন কি কি বলেছেন সেগুলো ভাবা। ধরেন সাপোজ একটা প্রশ্নে আপনার লেখা আসছে যে এখানে বলা হলো যে সংস্কৃতি কি, সংস্কৃতির উপাদানগুলো লিখো। তাহলে আপনাকে জানতে হবে সংস্কৃতির সংজ্ঞা কে কে দিয়েছেন, কি কি সংজ্ঞা এবং এর উপাদানগুলো কি কি। এভাবে যদি মনে মনে পড়ার পর যে ভাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এগুলো মনে থাকবে এবং পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবেন। তো এই টপিকগুলো যদি আপনারা মনে রাখেন এবং ফলো করেন, সে অনুযায়ী কাজ করেন, আমি আশা রাখি আপনারা প্রথমবারেই রিটেন পরীক্ষায় পাস করবেন। সো অবশ্যই এগুলো ফলো করবেন, এবং যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, অন্যরা যেন দেখে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারে। এরপরে আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রয়োজন বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওগুলো দেওয়ার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ আনাদার ভিডিও।